জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিহা পারভিন সাথী। 4 দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 7টা 5 মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছায় তাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম। এর আগে সোমবার সন্ধ্যায় ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। মঙ্গলবার লন্ডন পৌঁছে হোটেল লবিতে বেশ কয়েকটি বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। সফরে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ ছাড়াও ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এদিকে 13ই জুন লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে রাজনৈতিক সংকট উত্তরণের বহুমুখী সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দলের স্থায়ী কমিটি তারেক রহমানকে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার দিয়েছে। এছাড়া এপ্রিল মাস নির্বাচনের জন্য উপযুক্ত না বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে টার্নিং পয়েন্ট হতে পারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে। এই বৈঠকের মাধ্যমে রাজনৈতিক সংকট কাটবে বলে আশাবাদী বিএনপি, এমনটাই জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানী গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে এই কথা জানান তিনি। গতকালই আপনারা আমাদের একটা স্ট্যান্ডিং কমিটি মিটিংও হয়েছে। মির্জা ফখরুল বলেন, জাতীয় ও আন্তর্জাতিকভাবে এই বৈঠকে গুরুত্ব ও সম্ভাবনা অনেক। এই বৈঠক থেকে অনেক কিছুর সমাধান হতে পারে। সাক্ষাৎকারটা হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং অনেকগুলো সহজ হয়ে যেতে পারে। বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত জানিয়ে ফখরুল আরো বলেন, বিএনপি জনগণের ভোটে নির্বাচন করে ক্ষমতায় যেতে চায়। কারণ এটা নির্বাচনের দল, এটা নির্বাচন করেই ক্ষমতায় যেতে চায়। আমরা কোনো বিপ্লবী দল নই, আমরা নির্বাচন করেই জনগণের ভোটের মাধ্যমে আমরা ক্ষমতায় যেতে চাই। বিএনপি সবসময় সংস্কারের পক্ষে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, এপ্রিল মাস নির্বাচনের জন্য উপযুক্ত না। আপনার অন্যান্য দলগুলোকে সংশোধন করতে না দেওয়ার ইস্যু তো আসে নাই। বিপুল দেবরাই, আরটিভি, ঢাকা। মামলা বাণিজ্য ও দুর্নীতির সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, দুর্নীতি বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা। এটি কন্ট্রোলে আনতে পারলে দেশ অনেক দূর এগিয়ে যেত। এছাড়া পুলিশ বিভাগের সংস্কারের অংশ হিসেবে পাইলট প্রজেক্টে অংশ নেওয়া হয়েছে। সারা দেশে অনলাইনে মামলা ও জিডি গ্রহণের উদ্যোগ নেওয়ার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল খান সহ জিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আরো এরকম 30-40 জন। দেশে শনাক্ত হয়েছে নতুন ধরনের করোনা। আর এক ধাপ বাড়ছে করোনার ঝুঁকি। এমন অবস্থায় দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় বাংলাদেশে বাড়তি সতর্কতা জোরদার করা হয়েছে। সরকার সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ দিলেও কারোর মধ্যে নেই সেই সতর্কতা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে না পারলে বাড়তে পারে ঝুঁকি। সাকিবুর রহমান রিপোর্টে দেখব বিস্তারিত। 5 বছর আগে বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নেয়া করোনা ভাইরাস ফের নতুন রূপে ফিরে আসছে। গত এক সপ্তাহে 134 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 36 জন, আর নতুন করে মারা গেছেন 1 জন। এমন অবস্থায় প্রতিবেশী দেশ ভারতের বিভিন্ন অঞ্চলে আবারও নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ায় বাংলাদেশ সরকার স্থল, নৌ এবং আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্রিনিং সহ স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা নিয়েছে। কিন্তু ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে দেখা যায় কোনো ধরনের ব্যবস্থাই গ্রহণ করা হয়নি। না, কিছুই হয়নি, জাস্ট অ্যাজ ইউজুয়াল আগে যখন যেভাবে আসতাম সেই সবকিছু ঠিক আগের মতোই আছে। না, আমি কোনো সতর্কতা দেখি নাই। ঈদে ফিরতি যাত্রায় সবাইকে মাস্ক ব্যবহারের অনুরোধ জানায় রেল কর্তৃপক্ষ।
কিন্তু রেল স্টেশনে সাধারণ মানুষের মধ্যে নেই কোনো সচেতনতা। এটা আসলে এখন থেকে শুরুতেই সচেতন হওয়া দরকার। জি আমি খেয়াল করে করি না, আনি নাই, আমি আনবো না এটা জানি না। এদিকে মেট্রো রেলের যাত্রীদের মাস্ক পরার অনুরোধ জানালেও বেশিরভাগ মানুষ জানে না এই তথ্য। আবার 2-1 জনকে দেখা যায় মাস্ক ব্যবহার করতে। এরকম কোনো বার্তা আমি দেখিনি এখনো। যদি জানতাম ইনশাল্লাহ আমি নিয়ে আসতাম। সারা দেশের মানুষের করোনার লক্ষণ আছে এমন সবার করোনা পরীক্ষা করে রোগী বের করে প্রতিরোধ ব্যবস্থা নেওয়ার তাগিদ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। কোভিডে এবারে কত লোক আক্রান্ত হচ্ছে, এর উপর ভিত্তি করে আমাদের প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো নিতে হবে। স্বাস্থ্য বিভাগের প্রস্তুতি লাগবে। আমরা তাপমাত্রা দেখলাম বা তার লক্ষণ কোনো কিছু আছে কিনা দেখলাম, এটি তো যথেষ্ট নয়। বিমান, মেট্রো, ট্রেনে সতর্কতা জারি সহ দেশের সব বন্দরে নজরদারি বাড়ানোর যে তাগিদ দেয়া হয়েছে তা যথাযথ পালনে কঠোর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। মুখে মুখে নজরদারি করে লাভ হবে না। সাকিবুর রহমান, RTV, ঢাকা। ক্রমে অনিরাপদ হয়ে উঠছে রাইড শেয়ারিং। চালক কিংবা যাত্রীর ছদ্মবেশে অপকর্ম করছে অপরাধীরা। দূরযাত্রার ক্ষেত্রে নির্জন এলাকায় বেশি হচ্ছে অপরাধ। অনিরাপদ হলেও দ্রুত চলাচল করতে নিরুপায় হয়ে রাইড শেয়ার করছে যাত্রীরা। আর সংসারের চাকা ঘোরাতে এসে যাত্রীবেশী প্রতারকদের কাছে হারাচ্ছে সর্বস্ব। নাজমুল হোসেন সাইমনের ক্যামেরায় নাজমুল হুদার বিশেষ রিপোর্ট। রাইড শেয়ারিং গণপরিবহনের ঝক্কি ঝামেলা আর যানজটকে পাশ কাটিয়ে দ্রুত গন্তব্যে পৌঁছানোর জনপ্রিয় মাধ্যম। তবে এখন অ্যাপের বদলে চুক্তিতে রাইড শেয়ার করতে আগ্রহী চালক ও যাত্রীরা। অপরিচিত সঙ্গীর সঙ্গে বাহন ভাগাভাগি করায় যাত্রী কিংবা চালক উভয়ই পড়ছে নিরাপত্তা ঝুঁকিতে। অপরাধীদের দ্বারা চুরি, ছিনতাই, হেনস্থা সহ নারী যাত্রী ধর্ষণের মতো ঘটনাও ঘটছে। অনিরাপদ মনে করলেও নিতান্ত বাধ্য হয়েই রাইড শেয়ার করে চলাচল করছে যাত্রীরা। উইদাউট রাইডিং অ্যাপ যাচ্ছি তখন সেটা ট্রেস করা যায় না, যার জন্য চুরির মতো সমস্যা হয়। এছাড়াও বিভিন্ন সময় আমরা প্রিভিয়াস দেখেছি নারীরা রেপের শিকার হয়েছে। ঝুঁকি তো আছেই, বাট চিনি না, তারপর তো যেতে তো হবে না। যেগুলো এমনি যায় অ্যাপ ছাড়া, সেটার থেকে মোর সেফটি, আই থিঙ্ক যে ইউজিং অ্যাপ ইজ মোর সেফটি। চালকরাও হচ্ছে প্রতারণার শিকার। তাদের বাহন, টাকা পয়সা ছিনতাই সহ হচ্ছে শারীরিক হামলার শিকার। আপনি এখানে থাকেন, আমি 1 মিনিটে শুধু ছবিটা উঠাই নিয়ে আমি চলে আসব বলে আমার কাছে আমি মোবাইল দিছি। দেওয়ার পরে ও এদিক থেকে গেছে আর ওই দিক থেকে বাড়ায় চলে গেছে। আমি 1 ঘন্টা বসে আমার আর কাছে আর ফেরত আসেনি। সে গাড়ি নিয়ে গেছে, ছুরি দিয়ে আঘাত করছে, কিন্তু তারপরও জীবনের রিস্ক নিয়ে রাস্তায় চলা। অপরাধ বিশেষজ্ঞদের মতে রাইড শেয়ারিং এ অপরাধের ক্ষেত্রে সাধারণত জনবিচ্ছিন্ন এলাকা বেছে নেয় অপরাধীরা। এতে মহাসড়কে বেশি ঝুঁকিতে থাকে যাত্রী বা চালকরা। কোনো কোনো ঘটনায় চালকও ক্ষতিগ্রস্ত হবে, কোনো কোনো ঘটনায় যাত্রীও ক্ষতিগ্রস্ত হবে। তবে রাতের বেলাতে নারী যাত্রীর ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। চালকদের মধ্যে যারা অপরাধপ্রবণ বা এই ধরনের মাদকাসক্ত থেকে শুরু করে নানা অভিযোগে অভিযুক্ত, কিংবা যাদের মধ্যে এই যে নারী কেন্দ্রিক অপরাধ প্রবণতা বেশি, তারা তো এই অপরাধগুলো করতেই উদ্বুদ্ধ হবে, কিংবা সে মনে করবে এটাই তার একটা সুযোগ। অ্যাপস ব্যতীত রাইড শেয়ার করা নিরুৎসাহিত করছে পুলিশ। এছাড়া কোনো ধরনের বিপদের আশঙ্কা হলে 999-এ কল করার পরামর্শ তাদের। নারী যাত্রীদের ক্ষেত্রে তাদেরকে অনুরোধ করা হবে যে তারা যেন অ্যাপস ব্যতীত অথবা এ ধরনের কোনো রাইড শেয়ারিং থেকে যেন বিরত থাকে। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যদি তৈরি হয় সেক্ষেত্রে সে 999-এ যদি যোগাযোগ করার সুযোগ থাকে সেটা করতে পারে। যাত্রী নিরাপত্তার সঙ্গে চালকদের জবাবদিহিতা ও রাইড শেয়ারিংকে নির্দিষ্ট কাঠামোতে আনতে পারলে এই সেবা নিরাপদ হবে বলে মনে করছে অনেকে। নাজমুল হুদা, RTV, ঢাকা। বৃষ্টিপাতের প্রবণতা কমে যাওয়ায় বেড়েছে তাপমাত্রা। ইতিমধ্যে সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস। দেশের 36 জেলায় চলছে মৃদু তাপপ্রবাহ। আগামী 24 ঘন্টায় তাপপ্রবাহ এমন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া বিভাগ জানিয়েছে বর্তমানে ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, চাঁদপুর, ফেনী ও পটুয়াখালী জেলাসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী 24 ঘন্টাও তাপপ্রবাহের এমন দাপট অব্যাহত থাকতে পারে। 11 জুন সকাল 9টা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এশিয়া কাপের বাছাইয়ে আজ সন্ধ্যা 7টায় সিঙ্গাপুরে মুখোমুখি হবে বাংলাদেশ। এ উপলক্ষে সোমবার জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করে 2 দল।
তার আগে সংবাদ সম্মেলনে শিষ্যদের নিয়ে আশাবাদের কথা শুনিয়েছেন বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা। এদিকে বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ মনে করলেও জয় চায় সিঙ্গাপুর। আরও জানাচ্ছেন আতিকুল ইসলাম শাকিল। অপেক্ষার প্রহর শেষে এবার সিঙ্গাপুরের বিপক্ষে লড়াই করতে প্রস্তুত জামাল হামজারা। 11 দিনের অনুশীলন ক্যাম্প ও ভুটান ম্যাচে জয়ের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে সিঙ্গাপুরের বিপক্ষেও সে ধারাবাহিকতা ধরে রাখতে চায়। একদিকে হামজা, সমিত, ফাহমিদুলে নিজেদের ফুটবল ইতিহাসের সেরা টিম গড়েছে লাল সবুজের দল। তার উপর আছে ঘরের মাঠের সুবিধা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের আশা করছি। আমরা যে কারোর সাথে প্রতিযোগিতা করতে প্রস্তুত। কাল আমরা 3 পয়েন্টের জন্যই মাঠে নামবো। ফুটবলে সোনালী অতীতের হাতছানি, সমর্থকদের প্রত্যাশাও এখন আকাশচুম্বী। অধিনায়ক জামাল ভুঁইয়া সমর্থকদের সে প্রত্যাশার প্রতিদান দিতে চান। আমরা অবশ্যই জিততে চাই। কাল সকলেরই আশা পূরণের দিন। যদিও সিঙ্গাপুর বল পজিশন ও বিল্ড আপে খুব ভালো, তবে তাদের পরিকল্পনা নষ্ট করে দিতে হবে। অপরদিকে জয়ের জন্য বাংলাদেশে আসলেও স্বাগতিকদের সমীহের কথা সিঙ্গাপুর কোচ ও অধিনায়কের কণ্ঠে। শুধু হামজা চৌধুরী নয়, পুরো বাংলাদেশই ভালো দল। আমরা সেভাবেই প্রস্তুতি নিয়ে এসেছি। ঘরের মাঠে তারা কিছু সুবিধা পাবে। দর্শকদের জন্য স্টেডিয়ামের গেট খোলা হবে দুপুর 2টা থেকে। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে চুরি করে শশা খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত 50 জন আহত হয়েছেন। সকালে উপজেলার শ্রীঘর গ্রামের দক্ষিণ পাড়ায় এই সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে তুচ্ছ ঘটনায় একই জেলার সরাইল উপজেলার পাঠানপাড়া এলাকায় দুই পক্ষের সংঘর্ষে 15 জন আহত হয়েছে। সোমবার রাত 8টা থেকে 10টা পর্যন্ত চলে এই সংঘর্ষ। এ সময় সরাইল নাসিরনগর আঞ্চলিক সড়কে 2 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে প্রায় 1.5 ঘন্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিভিন্ন স্থানে আলাদা সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছে। নরসিংদীর শিবপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 3 বন্ধু নিহত হন। গেল রাতে ইটাখোলা মঠখোলা আঞ্চলিক সড়কের বান্দারদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শিবপুরের সাইফুল ইসলাম, আশিক মিয়া ও অপু মিয়া। নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। এদিকে সকালে যশোরের বাইসাইকেল চালিয়ে যাওয়ার পথে প্রাইভেট কারের ধাক্কায় চঞ্চল নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এছাড়া বাগেরহাটের ফকিরহাটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে 1 জন নিহত হয়েছেন। ঈদের লম্বা ছুটি শেষ হবার আগেই রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী অনেকেই। সকাল থেকে বাস আর রেলযোগে নির্বিঘ্নে ঢাকা ফিরছেন মানুষ। ফাঁকা রাস্তায় অনেকটা স্বস্তি নিয়েই আছেন শ্রমজীবী মানুষ। শিডিউল বিপর্যয়ের ভোগান্তি ছাড়াই দূরপাল্লার বাস ট্রেন নির্ধারিত সময়ে ঢাকায় পৌঁছাচ্ছে। তবে ফিরতি পথেও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। এদিকে আজ থেকে শুরু হলো সৌদি আরব থেকে বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট। পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তারা এবার দেশে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ফিরতি ফ্লাইট চলবে 10 জুলাই পর্যন্ত। এর আগে গত বৃহস্পতিবার আরাফার ময়দানে মোনাজাতের মাধ্যমে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শেষ হয়। পরদিন শুক্রবার সেখানে ঈদুল আজহা উদযাপন ও পশু কোরবানি দেওয়া হয়। বাংলাদেশ থেকে এবছর 87,157 জন হজ পালন করেন। এর মধ্যে 19 জন হজ যাত্রীর মৃত্যু হয়। এদিকে চলতি বছর সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন 188 জন বাংলাদেশি হজ যাত্রী। এছাড়া 19 জন হাজি দেশটির সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। দিনাজপুরে বিরল উপজেলার এনায়েতপুর সীমান্ত দিয়ে 13 জনকে পুশিন করেছে বিএসএফ। গেল রাতে তাদের পাঠানো হয়। পরে এনায়েতপুর সীমান্তে ক্যাম্পের বিজিবি তাদের আটক করে নিয়ে আসে। এদিকে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে সীমান্ত দিয়ে ভারত থেকে নারী শিশুসহ 7 জনকে পুশিন করা হয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ভোরে উপজেলার চান্দরিয়া সীমান্ত দিয়ে তাদের পাঠায়। তাদের বাড়ি দিনাজপুর ও কুড়িগ্রাম জেলায়।
শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজকে সামনে রেখে আজ দ্বিতীয় দিনের মতো অনুশীলন করবে বাংলাদেশ ক্রিকেট দল। সোমবার ঈদুল আজহার ছুটি শেষ করেই অনুশীলন ক্যাম্পে যোগ দেন শান্ত মিরাজরা। এরপর বুধবার ও বৃহস্পতিবার টাইগাররা খেলবে দুটি লাল বলের প্রস্তুতি ম্যাচ, যেখানে জাতীয় টেস্ট দলে ক্রিকেটারদের প্রতিপক্ষ এ দল। এরপর আগামী 13 জুন টাইগাররা উড়াল দেবে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার পথে। 17 তারিখ থেকে শুরু হবে 2 ম্যাচের টেস্ট সিরিজ। দুপুরের সংবাদ এ পর্যন্তই। সন্ধ্যার সংবাদ 7:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।